হ্যাঁ, তো দ্য পয়েন্ট ইজ ওয়েভগাইড কি না কন্ট্রোলড কমিউনিকেশন অফ ওয়েভ। ওয়েভগুলোকে একটা পাইপের মাধ্যমে আমি যেখানে যেরকম ভাবে চাইছি সেরকম ভাবে পাঠাবো। এখন ওয়েভগাইডের ইউনিকনেসটা কি বলেছিলাম? ফর waves traveling through waveguide, তো এটা যেহেতু একটা কনফাইনমেন্ট, মানে একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে রিফ্লেক্ট হয়ে হয়ে, এবং ডিপেন্ডিং অন দ্য মেটেরিয়াল, মানে যেমন এক্ষেত্রে যেমন মেটালিক লেয়ার, আর মানে বাইরেটা মেটালিক, পাইপটা মেটালিক আর ভেতরটা ফাঁকা। হ্যাঁ, তো ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন উই হ্যাভ সার্টেন বাউন্ডারি কন্ডিশন। এবার এই বাউন্ডারি কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করতে গেলে দেখা যাচ্ছে যে দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলিং থ্রু আ ওয়েভগাইড আর নট ট্রান্সভার্স। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, এটাও খুব ভালো জিনিস, মানে ভালো মানে স্পেশালিটি, সেটা হলো যে দ্য অ্যামপ্লিটিউড ই নট বা বি নট, আগে আমরা যখন পড়েছিলাম ডাইলেকট্রিক গুলোর ক্ষেত্রে আর কি, তখন অ্যামপ্লিটিউড গুলো কিন্তু কনস্ট্যান্ট ছিল। এটা খেয়াল করেছিস কিনা জানি না, আগের দিন ক্লাসে অ্যামপ্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট ছিল। যত কার্ল ডাইভারজেন্স দিয়েছি সবসময় অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট ছিল। অ্যামপ্লিটিউড নিয়ে আমাদের কিছু ভাবতে হয়নি। হ্যাঁ, অ্যামপ্লিটিউডের ডিরেকশন নিয়ে ভাবতে হয়েছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। অ্যামপ্লিটিউডের ডিরেকশন, যেটার উপর বেসিক্যালি মানে যেটাকে বেসিক্যালি পোলারাইজেশন বলা হচ্ছে, কিন্তু অ্যামপ্লিটিউড গুলো এক্স ওয়াই জেড এর ফাংশন, এটা কিন্তু কোথাও ধরা হয়নি। কিন্তু ওয়েভগাইডের ক্ষেত্রে সেটা হবে না। ওয়েভগাইডের ক্ষেত্রে পাইপের মধ্যে পজিশনের সাপেক্ষে অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। ওই লাল নীল হলুদ সবুজ মার্কা বিভিন্ন রকম ছবি দেখতে পাওয়া যাচ্ছিল, এরকম এরকম ওয়েভ ফ্রন্ট এবং বিভিন্ন রকম কালার, ওই কালার দিয়ে তোর মানে ওই অ্যামপ্লিটিউডের ব্যাপারটাই বোঝানো হচ্ছিল। মানে আমি যদি এর আগে যা পড়েছিস তার সাথে যদি কম্পেয়ার করিস না, তাহলে এটাকে অনেকটা স্ট্যান্ডিং ওয়েভ ইন ওই স্ট্রাক স্ট্রিং বা প্লাগ স্ট্রিং যেরকম পড়েছিলি প্রায় সেরকমই বলা যেতে পারে। মানে ইনফ্যাক্ট সেরকম একটা কম্প্যারিজন এখানে আমরা দেখবো পরে। তো ওখানেও যেমন বাউন্ডারি থাকে এবং তারপরে এরকম এরকম করে এরকম সুপার পজিশন হয়, লুপ টুপ থাকে, তার উপর বেস করে কি হয়, কিছু ডেফিনিট ল্যামডা ওয়েভলেংথ অ্যালাউড, যে কোনো ওয়েভলেংথ তো অ্যালাউড হয় না এগুলোর ক্ষেত্রে। তো এখানেও কিন্তু সেরকম, ওই জন্যই আইগেন ভ্যালুর কনসেপ্টটা আসবে, কেননা যে কোনো ফ্রিকোয়েন্সি যেমন অ্যালাউড হবে না, কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অ্যালাউড হবে। তো এরকম ব্যাপার ট্যাপার আছে। তো মেন কথা হলো যে দ্য অ্যামপ্লিটিউডস আর নট কনস্ট্যান্ট, এবং কি ব্যাপারটা যে দ্য ওয়েভস আর প্রোপাগেটিং অ্যালং জেড ডাইরেকশন এবং অ্যামপ্লিটিউডস আর ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এইটা আমি একটু দেখতে বলেছিলাম যে অ্যামপ্লিটিউড গুলো জেড এর ফাংশন হলে কি হতো, বা জেডটাকে কেন আমরা বাদ দিলাম। এটা কি জাস্ট একটা চয়েস যে জেডটাকে বাদ দিলাম, নাকি জেডটাকে রাখাই যাবে না। এবং সেটা বলেছিলাম যে ডাইভারজেন্স ই জিরো আর ডাইভারজেন্স বি জিরো, এই দুটো তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন আছে, যেটা আমরা এখন অবধি আমাদের ট্রিটমেন্টে কোথাও ইউজ করিনি। তো সেইটা দিয়ে একবার ক্যালকুলেশনটা করে দেখতে পারিস যে এটা আর কিছু অ্যান্সার পাওয়া যাচ্ছে কিনা। মানে প্রথমে এক্স ওয়াই জেড সবার ফাংশন হিসাবে ধরে নিবি ই জিরো আর বি জিরোকে, তারপর ডাইভারজেন্স বের করে দেখবি যে ব্যাপারটা কি আসছে। ঠিক আছে? আচ্ছা, এই অবধি আগের দিন পড়েছিলাম। এবার ইম্পর্টেন্ট হচ্ছে যে বিভিন্ন মোডস, দেয়ার আর ভেরিয়াস মোডস অফ ওয়েভগাইড প্রোপাগেশন। একটা ছিল ট্রান্সভার্স ইলেকট্রিক, আচ্ছা ভেরিয়াস মোডস অফ প্রোপাগেশন, এবং সেখানে আমরা রিলেশন পেয়েছিলাম কিরকম না ইএক্স ইওয়াই বিএক্স বিওয়াই,
এগুলোকে এক্সপ্রেস করছি ইন টার্মস অফ ez এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই এবং bz এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এটার জন্য আমার কি দরকার? ez দরকার। I need to know ez as a function of x and y এবং also bz as a function of x and y। সেটার মানে কিভাবে বার করব, কোন ইকুয়েশনকে সলভ করে, তার জন্য দুটো ইকুয়েশন পেয়েছিলাম যে দুটোকে একই রকম দেখতে, সেম ফর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এইটা একটা, এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, তাহলে এইখানে যেটা বোঝা গেল যে আমাকে প্রথমে মানে এই ধরনের প্রপাগেশনকে স্টাডি করতে গেলে প্রথমে ফার্স্ট আই নিড টু solve these two equations and find out ezxy and bzxy। ez bz পেয়ে যাওয়ার পরে এই চারটি ইকুয়েশনে বসিয়ে ex ey bx by যদি বের করে ফেলি তাহলেই আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পেয়ে যাব। আচ্ছা, এবার এইখানে তিন ধরনের স্পেশাল মোড আছে। কিরকম? একটা টাইপ হলো ez0 এবং bzটা আমি সলভ করে বার করলাম, সেটাকে বলবো ট্রান্সভার্স ইলেকট্রিক। কেন? কেননা ইলেকট্রিক ফিল্ডের লঙ্গিচুডিনাল কম্পোনেন্টটা নেই এবং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পিওরলি ট্রান্সভার্স। আচ্ছা, আরেকটা হতে পারে যে ইজেডটা বার করব আর বিজেডটা জিরো, তাহলে সেটাকে আমাকে বলতে হবে ট্রান্সভার্স ম্যাগনেটিক, কারণ ম্যাগনেটিক কম্পোনেন্টের লঙ্গিচুডিনাল কম্পোনেন্টটা নেই। আর একটা এমন হতে পারে, জাস্ট তর্কের খাতিরে বলছি, সেটা হলো দুটোই জিরো। তা দুটোই যদি জিরো হয় তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা অর্থাৎ TEM মোড। কিন্তু আমরা আগেই বলেছি ওয়েভ গাইডের ক্ষেত্রে এটা সম্ভব নয়। সো TEM modes cannot exist within a waveguide। Proof: আচ্ছা, so how to proceed? ধরা যাক Ez0 এবং bz ও জিরো, মানে এটাই তো বলেছে। তা ez আর bz দুটোই যদি জিরো হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে অ্যামপ্লিটিউড আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউড। এইবার ডাইভারজেন্স E ইকুয়াল টু জিরো আর কার্ল E ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তাহলে ডাইভারজেন্স A জিরো, সেখান থেকে তাহলে আমি লিখতে পারি ডেল ডেল এক্স অফ EX প্লাস ডেল ডেল y অফ EY, দিস ইজ ইকুয়াল টু জিরো। এবং এখান থেকে আমি লিখতে পারি যেহেতু কার্ল E is equal to minus of del b del t, তাহলে কার্ল ইর যেমন কম্পোনেন্ট ওয়াইজ আর কি যদি বলি, কার্ল ইর যেটা ধর সাপোজ আইথ, যেটা ধর কেথ কম্পোনেন্ট,
মানে কে ক্যাপের সঙ্গে থাকবে ডেল ইউআই ডেল এক্স মাইনাস ডেল ইএক্স ডেল ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে কেথ কম্পোনেন্টের সঙ্গে বিজেড এবং সঙ্গে একটা সামথিং ডেল ডেল টি হওয়ার ফলে এখানেও সঙ্গে সামথিং থাকবে, কিন্তু বিজেডটা তো জিরো, দেয়ারফর দিস পোর্শন ইজ অলসো জিরো। del ey del x minus del y of ex, this is 0. তার মানে বোঝা গেল যে তার মানে এটা পেলাম আমরা যে যে অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রিক ওয়েভ, হ্যালো বলছি, হ্যাঁ বলছি যে আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমার না একটু ক্লাসের টাইমটা একটু গড়বড় হয়েছে, ঠিক আছে, ওই জন্যই ফোনটা করতে পারি, ঠিক আছে, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ডের যে কমপ্লেক্স অ্যামপ্লিটিউডটা আছে তার ডাইভারজেন্স এবং কার্ল বোথ আর জিরো। এবার এখান থেকে আমি কি কি কনক্লুশনে আসতে পারি? প্রথমত, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স আর কার্ল দুটোকে আমরা জিরো পেয়েছি, তার মানে আমরা ইলেকট্রিক ফিল্ডকে তার মানে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা স্কেলার পোটেনশিয়াল ডিফাইন করতে পারি। এই স্কেলার পোটেনশিয়ালটা ল্যাপ্লাসেস ইকুয়েশন স্যাটিসফাই করবে, মানে কার্লটা জিরো পেয়েছি তো সেই জন্য প্রথমত কার্ল জিরো পেয়েছি, তাই স্কেলার পোটেনশিয়াল ডিফাইন করতে পারলাম। এবার ডাইভারজেন্স জিরো পেয়েছি, সুতরাং ওই স্কেলার পোটেনশিয়ালটাকে ডাইভারজেন্স জিরো ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে ল্যাপ্লাসেস ইকুয়েশন, তাহলে স্কেলার পোটেনশিয়াল ভি ডিফাইন করলাম, তারপরে আমি পেলাম ল্যাপ্লাসেস ইকুয়েশন গ্র্যাড স্কয়ার ভি ইকুয়াল টু 0। এবার আগে এটা পড়েছিলি, আশা করি মনে আছে, যে ল্যাপ্লাসেস ইকুয়েশনে কোনো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা থাকে না। There is no local maxima or minima in the Laplace's equation। আর একটা বাউন্ডারি কন্ডিশন আছে সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, মানে ওয়েভ গাইডে দুটো বাউন্ডারি কন্ডিশন ছিল বেসিক্যালি, একটা ছিল ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্ট 0, আর একটা ছিল প্যারালাল টু দ্য সারফেস, আর একটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা 0। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট প্যারালাল টু দ্য সারফেস, এরকম যদি হয় সারফেস, তাহলে প্যারালাল টু দ্য সারফেস ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট নেই। ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট যদি একটা সারফেসের প্যারালালে না থাকে, তার একটাই মানে হয়, সেটা হলো যে সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালটা ফিক্সড। তা যদি না হতো তাহলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টের আন্ডারে চার্জের মুভমেন্ট হতো, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্টই নেই, তার মানে চার্জের কোনো মুভমেন্ট পসিবল নয়, এবং নো মুভমেন্ট অফ চার্জ, এটা একমাত্র তখনই সম্ভব যদি পোটেনশিয়ালটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ইকুইপোটেনশিয়াল সারফেস।
এবং ল্যাপ্লাসিস ইকুয়েশনে কোনো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা থাকে না। তার মানে এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস একটা আমরা পেয়েছি, মানে সারফেসে সব জায়গায় পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট এবং লোকাল ম্যাক্সিমা বা মিনিমাও থাকছে না, তাহলে আমার ওয়েভগাইডটা তো অরিজিনালি এরকম একটা কিছু একটা আরবিট্রারি শেপ ছিল। ল্যাপ্লাসিস ইকুয়েশন স্যাটিসফাইড, সারফেসের সব জায়গায় পোটেনশিয়াল ফিক্সড আর ল্যাপ্লাসিস ইকুয়েশনে কোনো লোকাল ম্যাক্সিমা মিনিমা থাকে না, তার মানে পুরো ওয়েভগাইডটা জুড়ে, মানে আমরা যা ধরেছি এখন যে ইজেডও জিরো আর বিজেডও জিরো, তার ফলে পুরো ওয়েভগাইড জুড়ে ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। Potential is constant for the entire waveguide. The potential is constant. Constant potential, সুতরাং field zero everywhere. Clear? তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি সব জায়গায় জিরো হয় তাহলে দেয়ার ইজ নো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সুতরাং ট্রান্সভার্স মানে TEM মোড, মানে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান নট এক্সিস্ট ইনসাইড আ ওয়েভগাইড। এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলে কিনা বল। বা কোনো কোশ্চেন আছে কোথাও, মানে কোনো আর্গুমেন্ট বা কোনো লজিক? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট আমরা ওয়েভগাইডের মধ্যে দিয়ে কি করে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভ কি করে প্রপাগেট করে TE waves in rectangular waveguide। প্রথমত rectangular waveguide মোস্ট পপুলার ওয়েভগাইডের ক্ষেত্রে। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে অন্যান্য শেপ টাইপ থাকে, সার্কুলার ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওয়েভগাইডের মধ্যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এবং TE mode is also the most popular one. The transverse electric wave অর্থাৎ EZ টা 0 এবং we need to find out the BZ। BZ এর গাইডিং ইকুয়েশন ছিল এটাকে সলভ করতে হবে। We will solve this using separation of variables. BZ আমরা জানি x এবং y এর ফাংশন, তাহলে ধরা যাক এটাকে যদি এখানে বসানো হয় তাহলে আমরা পাবো xy দিয়ে ভাগ করতে হবে, প্লাস
এখানে ওমেগাটা ফ্রিকোয়েন্সি আর কে ওয়েভ ভেক্টর, ঠিক আছে? আসলে আরো অনেক কেটে পাবো, তো তার জন্যই আরেকবার রিমাইন্ডার দিলাম। আচ্ছা, এইটা যেভাবে লেখা হচ্ছে মানে এটা একটা এক্স ডিপেন্ডেন্ট পোর্শন, এটা একটা ওয়াই ডিপেন্ডেন্ট পোর্শন, কারণ এটা টোটাল ডেরিভেটিভ। পার্শিয়াল হলে তো সেটা একটা অন্য ব্যাপার ছিল, আর এটা একটা পার্ট। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা সাম কনস্ট্যান্ট, এটা সাম কনস্ট্যান্ট, আর তার ফলেই টোটালটা একটা কনস্ট্যান্ট। সো সাপোজ দিস ইজ ইকুয়াল টু minus kx square, this is equal to minus ky square। এটা এরকম ভাবে লিখলাম কেন? ফর দ্য সেক অফ প্রোপাগেশন, কেননা এটাকে মাইনাস কে এক্স স্কোয়ার ধরলে তবেই আমি এটার করেসপন্ডিং একটা হারমোনিক প্রোপাগেশন পাবো আর কি। তো এটা যদি এরকম হয়, d2x dx2 plus kx square a square x equal to 0, তাহলে a sin kx b cos kx, এবং এখান থেকেও y a ফাংশন অফ y a dash sin kyy plus b dash cos kyy। এবার এর উপরে বসবে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন গুলো সে কিরকম? আচ্ছা, তার আগে যেটা বলার সেটা হচ্ছে ছবি। এটা কি ছিল? রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। এই পেজেই আঁকি কারণ এখানেই লাগবে। সো দ্য রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, এরকম হচ্ছে ব্যাপারটা দেখতে। এই হচ্ছে পাইপ, মানে চারপাশেই আছে এটা, এবং এরকম। ওকে, তাহলে এই যে পেলাম এগুলো এক্স ওয়াই, মানে এটার মাধ্যমে আমরা ভিজেটটা পেলাম। নাও দ্য পয়েন্ট ইজ বি পারপেন্ডিকুলার ইকুয়াল টু 0, এটা ছিল ওয়েভগাইডের বাউন্ডারি কন্ডিশন। এটা একদম সেই অরিজিনাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন কোনো মিডিয়ার ইন্টারফেসের উপরে এসে পড়ছে তখন যে বাউন্ডারি কন্ডিশন গুলো পেয়েছিলাম সেখান থেকে এটা পেয়েছি, মানে b1 পারপেন্ডিকুলার ইকুয়াল টু b2 পারপেন্ডিকুলার, যেটা সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে মোস্ট বেসিক ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপর তাহলে এই রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ক্ষেত্রে বি পারপেন্ডিকুলার মানে হলো এই ইন্টারফেসের ক্ষেত্রে বি পারপেন্ডিকুলার ইজ bx, সুতরাং bx 0 at সরি, এটা by 0, মানে এটার জন্য বলছি। সো by 0 for x equal to 0 and না, তো বারবার x লিখছি। by is 0 for y equal to 0 and y equal to b, আর
মানে এটা এবং এটা, আর এইটার ক্ষেত্রে bx equal to 0 for x equal to 0 and a. ঠিক আছে, এবার bx আর by for a general waveguide. bx আর by টা কি ছিল? bx equal to I by এইটা এই, আর by ছিল এই। এবার এটা তো TE, ট্রান্সভার্স ইলেকট্রিক, সুতরাং এটাও 0 এবং এটাও 0, EZ টা 0। ক্লিয়ার? তাহলে রইল বাকি এইটা, মানে bx এর ক্ষেত্রে del bz del x আর by এর ক্ষেত্রে del bz del y। তার মানে হচ্ছে যে del bz del x মানে হলো গিয়ে dx, আর এটার ক্ষেত্রেও তাই, এটার মানে হচ্ছে, মানে y টা তো কমন চলে যাবে, দিয়ে বেসিক্যালি এইটা at the surface bx আর by 0, মানে এই দুটোতে। so at the surface অর্থাৎ x equal to 0a আর y equal to 0b, x equal to 0a তে এইটা 0 আসবে, আর y equal to 0b তে এইটা 0 আসবে। ক্লিয়ার? এখন x আর y কি পেয়েছিলাম? a sin kx x, b cos kx x, তো dx x is a kx, জাস্ট সাইন আর কসটা উল্টে যাবে। এইটা আর এই। তার উপরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই হবে। এটা কোথায় কোথায় 0 হয়? 0a তে। আর এটা কোথায় কোথায় 0 হয়? 0b তে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটার ক্ষেত্রে এটা 0 হবে, আর এটার ক্ষেত্রেও a ড্যাশটা 0 হবে। তার মানে কোসাইন ডিপেন্ডেন্স এই পার্টগুলো বেসিক্যালি থাকবে না, এটাও থাকবে না আর এখানে এটাও থাকবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, এই যে জিনিসটা আছে এটা এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে যে প্রবলেমগুলো যেমন হয় তেমন, এই যে জিনিসটা আছে kx আর ky, এরা দুজনেই হবে কোয়ান্টাইজড। তো এরাই হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। এখানেই বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমরা কোয়ান্টাইজেশনটা পেলাম।
kx is equal to mx by a and ky is equal to n সরি m pi by a এবং ky টা হচ্ছে n pi by b অর্থাৎ bz is given by b naught cos m pi x by a cos n pi y by b কি অদ্ভুত একটা ব্যাপার ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কি সমস্ত ভ্যালু অ্যালাউড নয় এর পরে যে জিনিসটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ ভেক্টর ওয়েভ ভেক্টর এবং ওমেগা এদের মধ্যে রিলেশন এগুলো জানতে না পারলে তো ওয়েভ সম্পর্কে ঠিক ব্যাপারটা আইডিয়া করা যায় না তো আমাদের রিলেশনটা ছিল ওয়েভ ভেক্টরের সাথে kx ky এর আমরা তো হ্যাঁ এরকম ধরেছিলাম তাহলে এই রিলেশনটা ছিল minus kx square minus ky square omega by c whole square minus k square equal to 0 এখন kx আর ky এর আমরা কোয়ান্টাইজড রিলেশনটা পেয়েছি তাহলে সেখান থেকে এখান থেকে মানে এটার মধ্যে ওগুলো বসিয়ে now we will get that k is equal to এই ঠিক আছে ইন্টারেস্টিং ব্যাপার কি এখানে একটা কাট অফের ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে কেননা কে কে যদি রিয়েল হতে হয় মানে ওয়েভটাকে প্রপাগেট করতে গেলে বা ওয়েভটাকে যদি ট্রাভেলিং ওয়েভ হতে হয় তাহলে কে হ্যাজ টু বি রিয়েল ইমাজিনারি হলোটা অ্যাটেনুয়েটেড হবে কে কে যদি রিয়েল হতে হয় তাহলে এটার থেকে বড় হতেই হবে তার মানে কি তার মানে ফ্রিকোয়েন্সি যে ওয়েভটা এটার মধ্যে দিয়ে প্রপাগেট করবে তার ফ্রিকোয়েন্সি ওমেগা এবং ওয়েভ ভেক্টর হচ্ছে কে তাহলে এইটা হচ্ছে আমার ডিসপারশন রিলেশন the relation between omega k হলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে কি এখানে আমি দেখতে পাচ্ছি যে ওমেগার একটা মিনিমাম ভ্যালু আছে তার থেকে কম ওমেগার ওয়েভ ট্রাভেল করতে পারে না সো let us define this part as omega mn whole square by c square মানে ডাইমেনশন ওয়াইজ বলছি এটার সঙ্গে ডাইমেনশন কম্পেয়ার করলে এরকম হেন্স তাহলে আমি একটা ফ্রিকোয়েন্সি আইগেন ফ্রিকোয়েন্সি সন্ধান পাচ্ছি ডিপেন্ডিং অন টু ইন্টিজার্স which is given by এইটা ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট যে ফ্রিকোয়েন্সির ওয়েভ প্রপাগেট করছে তাকে অ্যাটলিস্ট ওমেগা এমএন এর থেকে বড় হতেই হবে নাহলে কিন্তু হবে না এবার এমএনটা কি একটা পার্টিকুলার মোড লক্ষণীয় এম আর এন বোথ ক্যানট বি জিরো মানে এম আর এন দুটোই যদি জিরো হয় তাহলে বিজেড জিরো হয়ে যাবে সরি বিজেড কনস্ট্যান্ট হয়ে যাবে এম এন দুটোই জিরো ইট ইজ নট পসিবল
if that is মানে এটা যদি ঘটে তাহলে bz টা will be constant, that will not be a wave, ঠিক আছে? this wave is not sustainable, মানে this type of wave cannot propagate. আচ্ছা এবার হলো মানে এটা আর্গুমেন্টটা বুঝতে পেরেছিস তো? মানে যদি দুটোই জিরো হয় তাহলে বিজেড কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার যে কোনো কনস্ট্যান্টকেই আমি অরিজিন শিফট করে জিরো করতে পারি, তাহলে এটা আবার টিইএম মোড হয়ে যাবে, যেটা ওয়েবগাইডের মধ্যে এক্সিস্ট করে না। সেজন্য এম আর এন দুটোই একসঙ্গে জিরো, সেটা হবে, ঠিক আছে? আচ্ছা এইবার নেক্সট হচ্ছে ওমেগা এম এন মিনিমাম ফ্রিকোয়েন্সি হতেই হবে। আর কনভেনশন হলো যে যেটা লঙ্গার ফ্রিকোয়েন্সি, মানে সেই জন্য ওমেগা এম এন কে বলে কাট অফ ফ্রিকোয়েন্সি। আর এই যে এম আর এন দুটো ইন্ডেক্স আছে, তো ফার্স্ট ইন্ডেক্সটা মানে এখানে এটা বড় ছিল, তো এটা হচ্ছে ইয়েটা মানে হাইটটা, এ ওয়াজ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কোএফিসিয়েন্ট মানে এম বাই এ, সেই এমটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। মানে আমি যদি বলি যে ওমেগা 2 3, তার মানে বোঝাচ্ছে 2 বাই এ আর 3 বাই বি, ঠিক আছে? এখন তার মানে ওমেগা এম এন এর মিনিমাম ভ্যালু, ওমেগা এম এন এর মিনিমাম ভ্যালুটা কখন হবে? যখন এম ইকুয়াল টু 1 এবং এন ইকুয়াল টু 0। যেহেতু এম এর নিচে বড় ইয়েটা আছে, বড় ডাইমেনশনটা আছে, তাই 1 বাই এ হচ্ছে স্মলেস্ট এবং সেটাতেই 1 রেখেছি, অন্যটাকে আমি 0 করেছি। তাহলে ওমেগা এম এন এর মিনিমাম ভ্যালু উইল হ্যাপেন ফর এম ইকুয়াল টু 1 অ্যান্ড এন ইকুয়াল টু 0, অর্থাৎ minimum cutoff frequency is omega 10, which is clearly equal to c pi by a. তার মানে এর কম ফ্রিকোয়েন্সির ওয়েভ কখনোই প্রপাগেট করতে পারবে না থ্রু আ ওয়েভগাইড। তাহলে ফর আ ওয়েভগাইড অফ হাইট a, অ্যাটলিস্ট আমাকে সি পাই বাই এ এই ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। তার মানে আমি যদি কম এর থেকেও মানে কোনো একটা গিভেন ফ্রিকোয়েন্সি আমাকে দিয়ে দিল, তাহলে সেই রকম ফ্রিকোয়েন্সি আমি যদি প্রপাগেট করতে চাই, তাহলে আমাকে আগে ওয়েভগাইডের হাইটটা মেপে নিতে হবে এবং সেই অনুযায়ী হাইটটাকে কমিয়ে বা বাড়িয়ে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ওর মধ্যে দিয়ে প্রপাগেট করাতে হবে। সো নাও দ্য রিলেশন, তার এবার ওমেগা এম এন এর টার্মে the omega k relation becomes more compact. It becomes এই, অতএব phase velocity omega by k group velocity কিন্তু d omega t কে, which is এইটা। এখন এইটা গ্রেটার দেন সি কিন্তু এইটা লেস দেন সি, এবং আমরা জানি যে এনি এনার্জি এনি মেসেজ travels with the group velocity, সুতরাং এখানে STR is not violated. এবার এই জিনিসটাকে আমি যদি সেই যেটা বলছিলাম যে স্ট্রিং এবং সুপারপজিশন এবং লুপ ফরমেশন, ওইভাবে আমি যদি ব্যাপারটাকে ভাবি, তাহলে ব্যাপারটা ইট লুকস লাইক দিস। যেরকম ছিল এরকম হচ্ছে ওয়েভগাইড। এবার এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে ওয়েভটা এবং এখানে গিয়ে তারপরে এটা পাইপের মধ্যেই আবার রিফ্লেক্ট করছে। এরকম করে করে
সাপোজ ওয়েভগাইডের মধ্যে ওয়েভটা ট্রাভেল করছে, ঠিক আছে। সো বেসিক্যালি মাল্টিপলি রিফ্লেক্টেড, এবং বিকজ অফ মাল্টিপল রিফ্লেকশন স্ট্যান্ডিং ওয়েভস হ্যাভ ফর্মড। এবার তাই যদি হয় তাহলে এদিকে হচ্ছে এ হাইট আর এদিকে হচ্ছে বি, যেটা কনফাইনমেন্ট, তাহলে এদিকের রেসপেক্টে ব্যাপারটা দেখলে এরকম কিছু একটা হয়েছে, আর এপাশের রেসপেক্টে ব্যাপারটাকে দেখলে এরকম কিছু একটা হয়েছে, অর্থাৎ m times lambda x by 2 is a and n times lambda y by 2 is b. সুতরাং lambda x is 2a by m, lambda y is 2b by m. সুতরাং kx pi m by a and ky is pi n by b, যেটা আমরা আগেই পেয়েছি। kx equal to pi m by a আর ky equal to pi n by b। স্ট্যান্ডিং ওয়েভের সঙ্গে এটা কনসিস্টেন্ট। নাও ওভারঅল ওয়েভ ভেক্টর, এবার z এর দিকে তো কোনো ইয়ে নেই, নো কনফাইনমেন্ট, তাহলে z এর দিকে আমি এটাকে k ধরলাম জাস্ট। তাহলে ওভারঅল ওয়েভ ভেক্টর এটা হচ্ছে আমার ওভারঅল ওয়েভ ভেক্টর। ফ্রিকোয়েন্সি c k dash এর ম্যাগনিটিউড which is equal to এইটা, এবং কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেল, মানে কেননা আমার মানে যে কোনো অ্যাঙ্গেলে তো ওয়েভটা প্রপাগেট করতে পারবে না, ঠিক আছে, কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেলেই ওয়েভটা প্রপাগেট করতে পারবে। সেটা আমি কিভাবে পাবো? cos theta equal to k by k dash এর মড। ওভারঅল ওয়েভ ভেক্টরের প্রজেকশন অ্যালং দ্য z অ্যাক্সিস মাস্ট বি k, ঠিক আছে। তাহলে এই cos theta, so that is 1 minus omega mn by omega whole square, এবং অবভিয়াসলি এটা থ্রেশহোল্ড ওমেগা mn টা, মানে নিশ্চয়ই ওমেগা mn by omega নিশ্চয়ই it has to be less than 1। ক্লিয়ার? এবং the group velocity vg down the waveguide will be c cos theta, মানে ওটা তো এরম ভাবে যাচ্ছে c স্পিডে, তাহলে group velocity down the waveguide will be c cos theta, অর্থাৎ c 1 minus omega n by omega whole square। ঠিক আছে, তাহলে this is how a waveguide transverse electric wave propagates through a rectangular waveguide। আচ্ছা, ওয়েভগাইড এতটাই। এবার আরেক ধরনের কমিউনিকেশন যেটা এখন প্রচন্ড পরিমাণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, মানে ফাইবার অপটিক্স একটা ইটসেলফ
বিশাল বড় ফিল্ড। অপটিক্যাল ফাইবার যেটা আগের দিন বলছিলাম যে কোরে যদি ডাইইলেকট্রিক থাকে, বিভিন্ন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে আমি কোরটাকে ভরে দিলাম, দেন দ্যাট ইজ অপটিক্যাল ফাইবার। আচ্ছা, অপটিক্যাল ফাইবারের ভেতরে মেটেরিয়াল, মানে ভেতরটা তো পুরো ফিল্ড, ঠিক আছে? তো ভেতরে মেটেরিয়াল গুলোকে আমি কিভাবে মানে ফিল আপ করেছি তার উপরে অপটিক্যাল ফাইবারের পারফরমেন্স বা অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। যেমন এখানে দেখতে পাচ্ছিস আচ্ছা, প্রথমত সিলিন্ড্রিক্যাল শেপ। আচ্ছা, এরপর প্রথমটা দেখো, দ্য ফার্স্ট ওয়ান। সেখানে কি করেছে, বাইরে একটা লেয়ার, তার একরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভেতরে একটা অন্য মেটেরিয়াল, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হঠাৎ করে এর থেকে অনেকটা বেশি। এটাকে বলা হয় স্টেপ ইন্ডেক্স ফাইবার। কেননা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দু রকম মেটেরিয়াল এবং এক স্টেপে ভেতরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেড়ে গেছে। এই ধরনের জিনিসের মধ্যে লাইট ওয়েভের প্রোপাগেশন হয়, লাইক মানে বাই ওয়ে অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে? আচ্ছা, যদি হঠাৎ করে এক স্টেপে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না বাড়িয়ে মেটেরিয়ালটা এমনভাবে দেওয়া হয় যাতে অনেকগুলো লেয়ার থাকবে, মাল্টিপল লেয়ার, যাদের প্রত্যেকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার ঠিক আগের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি, অর্থাৎ গ্র্যাজুয়ালি বাড়ছে, বেড়ে বেড়ে মাঝখানে ম্যাক্সিমাম। সেরকম হলে তখন electromagnetic wave propagate করবে not like this, it will propagate like this। কেননা তখন পাথটা অনেক অন্যরকম হবে, কেননা একটুখানি লেয়ারের চেঞ্জ হলো এরকম হলো, তারপরের ক্ষেত্রে তো আবার এরকম হলো, মানে খোঁচাখুচি ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম এরকম। সো ইট উইল বি লাইক দিস, ঠিক আছে? এরকম এরকম নয়। দ্যাট ইজ কল্ড গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। ওকে, আচ্ছা, সিঙ্গেল মোড মাল্টিপল মোডটা একটু পরে দেখছি। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন স্টেপ ইন্ডেক্স ফাইবার গ্রেডেড ইন্ডেক্স ফাইবার হচ্ছে কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর ইজ ইউনিফর্ম, শুধুমাত্র বাউন্ডারিতে চেঞ্জ হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর ইজ নট ইউনিফর্ম। ডায়ামিটারে কিছু ব্যাপারগুলো তো থাকেই, ডায়ামিটার অফ দ্য কোর ইজ অ্যাবাউট 50 to 200 মাইক্রন। গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে ডায়ামিটার অফ দ্য কোর ইজ 50 মাইক্রন। আচ্ছা, এখানে সিঙ্গেল মোড আর মাল্টি মোডের কনসেপ্টটা এসেই যাবে। সিঙ্গেল মোড আর মাল্টি মোড ব্যাপারটা হলো, তাহলে অপটিক্যাল ফাইবারের জেনারেল ইন্ট্রোডাকশনটা এবার দিই। আচ্ছা, অপটিক্যাল ফাইবারগুলো দেখতে এইরকম, হ্যাঁ, ডাইলেকট্রিক থাকে, তার মধ্যে দিয়ে লাইট পাস করছে, দেখলে পরে এরকম একটা আলো ঝলমল সুন্দর একটা ব্যাপার। সো ইট ইজ থিন ফ্লেক্সিবল ট্রান্সপারেন্ট ফাইবার, বেসিক্যালি ওয়েভ গাইড, কিন্তু ওই একটা ডিফারেন্স, ডাইইলেকট্রিক থাকে, নট মেটালিক। They are widely used in fiber optic communications. মেটাল ওয়্যারের বদলে অপটিক্যাল ফাইবার এখন বেশি পপুলার হয়ে উঠছে, কেননা এখানে লসটা কম হচ্ছে। এবং এইটাও খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স, দে আর ইমিউন টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। মানে ব্যাপারটা এই যে যখন কোনো একটা পাইপের মধ্যে দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল করে, ধর যাচ্ছে একটা ইনফরমেশন একটা জায়গা থেকে অন্য জায়গায়, এবার তার আশেপাশে আরো তো অনেক কিছু থাকতে পারে, টিভি থাকতে পারে, ডিশ অ্যান্টেনা থাকতে পারে, মানে বেসিক্যালি আমাদের চারপাশে গাদা গাদা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে চলেই যাচ্ছে, টিভি চলছে, লোকে মোবাইলে কথা বলছে, সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার প্রশ্ন হলো যে আমি ফোনে কথা বলছি, এটা একটা ইএম ওয়েভ,
টিভিতে একটা সিগন্যাল আসছে, সেটা একটা EM ওয়েভ। দে ডু নট ইন্টারফেয়ার। এই যে দে ডু নট ইন্টারফেয়ার, আই হ্যাভ টু এনশিওর দ্যাট যে কোনো কমিউনিকেশন সিস্টেমে যাতে বাইরের প্রভাবে প্রভাবিত না হয়, ইন্টারফিয়ারেন্স যেন না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে অনেক ভালোভাবে অ্যাচিভ করা যায় এবং লসটাও কম হয়। সেই জন্য ফাইবার অপটিক্স ইজ দ্য ফ্যাশন অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড। আচ্ছা, এটা স্ট্রাকচারটা কিরকম থাকে? বাইরে একটা প্লাস্টিক মেটেরিয়াল থাকে, তার ভেতরে একটা লেয়ার থাকে যেটাকে বলে ক্ল্যাডিং। তার ভেতরে থাকে কোর, ওই কোরের মধ্যে দিয়ে লাইটটা প্রপাগেট করে বাই ওয়ে অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে একটা জিনিস মনে আছে, কখন হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন? যদি লাইট ডেন্সার মিডিয়ামে এসে পড়ে তাহলে তো এটা এরকম ভাবে বেঁকে যাবে, আর যদি রেয়ারার মিডিয়ামে এসে পড়ে তাহলে এটা এইরকম হবে। এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা পসিবল? বলতো।